নমস্কার, প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, ক্রমশ চাপ বাড়ছে মমতা সরকারের উপরে এবং ডিএ নিয়ে যে চাপটা আছে সেটা নিয়ে কার্যত কোণঠাসা অবস্থা তার। কেননা একের পর এক মামলা হচ্ছে এবং সেই মামলায় প্রত্যেকবারই এই রায়টাই নিশ্চিত হচ্ছে যে ডিএ সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার এবং তার পয়সার হিসেব মিটিয়ে দিতে হবে। এটাকে যত পারছেন তিনি আইনি প্রক্রিয়ার মাধ্যমে ডিলে করার চেষ্টা করছেন। আদালতে সময়ের পর সময় পিছনো হচ্ছে। এবার কিন্তু সরকারি কর্মচারীরা ক্রমশ ক্ষেপে উঠছেন, ফলে তাদের আন্দোলন আরও জোরবদ্ধ, আরও সংঘবদ্ধ হচ্ছে এবং সেই আন্দোলনে আজকে একটা বড় সাফল্য এসছে। সেই সাফল্য হচ্ছে যে একদম নবান্নের উঠোনে দাঁড়িয়ে ডিএ নিয়ে আন্দোলন করতে পারবেন তারা। আর তারপরেই আজকে বিকেলবেলায় হঠাৎ করে আমরা দেখলাম যে কথা নেই বার্তা নেই 4% ডিএ বাড়ানোর ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী, যেটা সাধারণত অর্থমন্ত্রী করে থাকেন। অর্থ সচিব যিনি আছেন তিনি এটাকে গেজেটেড নোটিফিকেশন করেন, কিন্তু এই আমলে তো নিয়ম নীতির কোনো রকম কোনো ধারার ব্যাপার নেই। তো ডিএ দিয়েছেন, বাড়িয়েছেন, খুব ভালো কথা। কিন্তু কিন্তু তার সঙ্গে তিনি বেশ কিছু ইনফরমেশান দিলেন যেটা যেটা কিন্তু রীতিমতো আশ্চর্যজনক। যেমন তিনি বললেন যে ডিএ বাড়িয়ে তিনি 125% থেকে 135% করেছেন। আবার তিনি বললেন যে কেন্দ্রের তো কোনো পে কমিশনই নেই, তারা সেই জন্য ডিএ দেয়, রাজ্য পে কমিশনও দেয়, তার সঙ্গে দয়া পরবশত হয়ে ডিএটাও দেয়। একের পর এক মিথ্যাচার। কিন্তু কিন্তু এতে সত্যিই কি খুশি কর্মচারী সমাজ? আমি টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম রাজ্য সরকারি কর্মচারী পরিষদের যিনি রাজ্য সভাপতি রয়েছেন সেই দেবাশিস শীলের সঙ্গে। দীর্ঘদিনের সরকারি কর্মচারী আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন এবং ডিএ নিয়ে তিনি একদিকে যেরকম আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, তার পাশাপাশি যে আইনি লড়াই রয়েছে সেখানেও কিন্তু তিনি অগ্রণী ভূমিকা নিয়েছেন। কি বললেন তিনি, শুনে নিন। আচ্ছা দাদা, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী উনি তো দয়ার সাগর একটা দারুণ সিদ্ধান্ত ঘোষণা করলেন। আপনাদের ডিএ 125% থেকে বেড়ে 135% হয়ে গেল। এই নেই রাজ্যে 135% ডিএ সরকারি কর্মচারী শিক্ষকরা পাচ্ছেন। তো টাকা রাখার তো আর জায়গা হবে না, এর জন্য তো আবার নতুন বাড়িঘর কিনতে হবে। এত টাকা কোথায় রাখবেন এত ডিএ পেয়ে? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কখনো সত্য কথা বলতে শেখেননি। 125% দিয়ে তিনি সেটা ষষ্ঠ বেতন কমিশনের আগে নিয়ে পুরনো স্কেলে দিয়ে দিয়েছিলেন। তারপর নতুন স্কেলে যে ডিএটা বেড়ে গেছে তাতে এই মুহূর্তে কেন্দ্রীয় সহ বিভিন্ন 6টি রাজ্যে 46% হয়েছে এবং এই 46% হয়েছে, আর আমাদের সে জায়গায় 4% দিয়ে 10% দেওয়া হলো। এই 10% দেওয়ার ফলে তাও সেটা আগামী বছর 1 জানুয়ারি থেকে দেওয়া হচ্ছে। 36% সেই বকেয়া থেকেই গেল। তাহলে এত ডিএটা পেলাম কোথায় আমরা? 36% ডিএ বকেয়া থাকা মানে একজন নিম্ন বেতনভোগী কর্মচারী কয়েক বছর কাজ করলে তার মাসে 7,500 টাকা, বছরে 90,000 টাকা তার বঞ্চনা থেকেই গেল। আরো যত উপরে উঠবে সেটা দেখা যাচ্ছে 2 লাখ টাকা পর্যন্ত বঞ্চনা থেকেই যাচ্ছে। তাই দিদিমণি যা বলেন কোনোটাই সত্যি কথা বলেন না, সত্যি কথা বলতে উনি শেখেননি। সামনে লোকসভা নির্বাচন, তাই 4% ভিক্ষে আমাদের ছুড়ে দিলেন। আমরা ধিক্কার জানাচ্ছি এটাকে। আপনি মুখ্যমন্ত্রীর কথা বলছেন, হতেই পারে উনি হয়তো ওনার কাছে সঠিক তথ্য নেই বা অনেক সময় এ ধরনের তথ্য মিস হয়ে যায়। কিন্তু আমি দেখছিলাম, আমি লাইভ প্রোগ্রামটি দেখছিলাম যেখান থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন এটি। সেই সময় কিন্তু মঞ্চে যিনি রাজ্যের মুখ্য সচিব তিনিও ছিলেন এবং এইটা ঘোষণা করার পর তিনি কিন্তু মুখ্য সচিবের কাছ থেকে কনফার্মেশন দিলেন যে কি আমি ঠিক বলছি তো, 125%টা বেড়ে 135% হলো তো। উনিও কিন্তু ঘাড় নেড়ে সম্মতি জানালেন। একজন মুখ্য সচিব হয়ে এত ভুল বলবেন, এটা তো হতে পারে না। তাহলে পশ্চিমবঙ্গে এটাই তো পশ্চিমবঙ্গের এখন প্রবণতা হয়ে গেছে। মুখ্যমন্ত্রী আগে আমরা কখনোই, যে বামফ্রন্ট সরকার ছিল তাদের বিরুদ্ধে আমাদের বঞ্চনার লড়াই ছিল, কিন্তু আমরা আমাদের অভিজ্ঞতায় কখনো দেখিনি মুখ্যমন্ত্রী ডিএ ঘোষণা করছেন যেখানে সেখানে কোনো প্রশাসনিক বৈঠকে এখানে সেখানে মুখ্য সচিবকে রেখে। এটা সাধারণত অর্থ দপ্তর থেকে ঘোষণা করা হতো, অর্থমন্ত্রী ঘোষণা করতেন প্রেস করে, আর মুখ্য সচিবদের তাকে কখনো বলা হতো না কি ঠিক কিনা। সেই হীরক রাজার দেশের গল্প মতো, রাজা বলছে কি ঠিক কিনা, সবাই বলছেন ঠিক ঠিক ঠিক। এই মুখ্য সচিব, অর্থ সচিব
এরা সমস্ত আমাদের বর্তমান হীরক রানীর গোমস্তা। তারা যখনই রানী বলছেন ঠিক কিনা, তখন তারা বলছেন ঠিক ঠিক ঠিক, জেনে বুঝেই তারা এই মিথ্যা কথাগুলোকে সত্য বলে চাপিয়ে দিচ্ছেন। 125% বারবার বলছি, পঞ্চম বেতন কমিশন যতদিন ছিল 125% দিয়েছিল, সেটা নিউট্রালাইজ করে নতুন বেতন কাঠামো হচ্ছে। এখন নতুন বেতন কাঠামোতে ডিএটা যেটা হচ্ছে পুরনো 1% ডিএটা এখন প্রায় 3% সমান। এই হিসাবে নতুন ডিএ 46% 1 জুলাই 2023 থেকে সারা দেশে দেওয়া হয়ে গেছে। সারা দেশে কেন্দ্রীয় সরকার সহ 6টি রাজ্যে দেওয়া হয়ে গেছে, অন্য রাজ্যগুলো দিয়ে দেবে ওই 1 জুলাই 2023 থেকে। সেখানে আমাদের মুখ্যমন্ত্রী 1 জানুয়ারি 2024 এসে অনেক কষ্ট করে 10% দিয়ে দিচ্ছেন। সর্বমোট 4% বেড়ে 10% হচ্ছে। ত্রিপুরাতেও 20% দিয়ে আছে, তারও অর্ধেক মাত্র পশ্চিমবাংলায়। তা উনি ঠিক বলছেন তো মুখ্য সচিবরা বলবে ঠিক ঠিক, নাহলে তো না গর্দান চলে যাবে। রিএমপ্লয়মেন্টে আছেন, কবে বলতে কবে কোথায় তার বিরুদ্ধে আবার লেলিয়ে দেওয়া হবে। আর তাছাড়া এই রাজ্যে এখন রাজনৈতিক নেতা মন্ত্রীরা যেমন দুর্নীতির দায়ে আকণ্ঠ ডুবে আছেন, তারা মধু লুটছেন। মুখ্য সচিব থেকে অর্থ সচিব এরা কেউ কম যান না, তারা মানে চেটে পুটে মধু খেয়ে যাচ্ছেন। সেই জন্য মাননীয়া যা বলবেন তাই ঠিক। মাননীয়া কালকে যদি বলে দেয় যে আমাদের রাজ্যে সবচেয়ে বেশি দিয়ে দেওয়া হচ্ছে, তাও বলবেন সেটাই ঠিক। আপনাদের যে ডিএ আন্দোলন হচ্ছে সেটা আমি দীর্ঘদিন ধরেই ফলো করছি এবং প্রায় প্রতিটি কেস বলুন, প্রতিটি আন্দোলন বলুন, আমি সেখানে আছি এবং আপনাদের কাছ থেকে ডিএ সংক্রান্ত অনেক কিছু জেনেছি। কিন্তু আজকে মাননীয় মুখ্যমন্ত্রী একটি নতুন তথ্য দিলেন যেটা আমার কাছেও শিক্ষণীয়। তো সেইটার ব্যাপারে আপনাকে জিজ্ঞেস করবো। উনি বললেন যে কেন্দ্রের কোনো পে কমিশন হয় না, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কোনো পে কমিশন হয় না, এটা শুধুমাত্র আমাদের রাজ্যেই আছে। এবং যেহেতু কেন্দ্রের কোনো পে কমিশন হয় না সেই জন্য ওরা দিয়ে দেয়। আমাদের পে কমিশন আছে, তা সত্ত্বেও দয়া পরবশত হয়ে উনি দিয়ে দিচ্ছেন। অথচ যে 7টি মামলা হয়েছে, যার মধ্যে 6টিতে রাজ্য সরকারের হার হয়েছে, সেখানে ডিএ মৌলিক অধিকার, নৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার, এটা কিন্তু আদালত বলে দিয়েছে। কিন্তু তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী এখনো প্রকাশ্য মঞ্চ থেকে বলে যাচ্ছেন ডিএ উনি দয়ার দান হিসেবেই আপনাদের দিচ্ছে। ইংরেজিতে একটা প্রবাদ আছে, ইগনোরেন্স ইজ নো ল। আর সংস্কৃততে বলা হয় মূর্খস্য অশেষ দোষা। পশ্চিমবাংলায় অনেক মুখ্যমন্ত্রী এসছেন, প্রণম্য ডক্টর বিধানচন্দ্র রায়কে মাথার উপরে রেখেও সিদ্ধার্থ শঙ্কর রায়, জ্যোতিবাবু, বুদ্ধদেব বাবু এসেছিলেন। তাদের প্রত্যেক এইসব মুখ্যমন্ত্রীর মধ্যে আমরা একটা মেধা দেখতে পেয়েছি। আর এখন যিনি মুখ্যমন্ত্রী, নিম্ন মেধা বললেও তাকে বোধহয় কিছু নম্বর দেওয়া হলো। ইনি কোনো মেধাই মধ্যেই পড়েন না। তাহলে কেন্দ্রীয় সরকার পে কমিশন করে না, এই তথ্য উনি কোথেকে পেলেন? আমাদের যেটা বর্তমান 6ষ্ঠ বেতন কমিশন চলছে, কেন্দ্রে এটা 7ম বেতন কমিশন। ভারতবর্ষে প্রথম পে কমিশন চালু করে কেন্দ্রীয় সরকার। সেই থেকে প্রতি 10 বছর অন্তর অন্তর ধারাবাহিকভাবে বিনা ব্যতিক্রমে পে কমিশন কেন্দ্রীয় সরকার করেন। এবং পে কমিশনের যে রেকমেন্ডেশন গুলো দেওয়া হয়, আপনাদের মনে রাখতে হবে পে কমিশন নিছকই একটা সংস্থা নয়। হাইকোর্ট আমাদের ডিএ মামলাতে পরিষ্কার জাস্টিস দেবাশিস করগুপ্ত এবং জাস্টিস সরফ সে সময় বলেছিলেন যে পে কমিশনের সুপারিশটাকে কেবলমাত্র কয়েকটি কাগজের টুকরো মনে করলে হবে না। পে কমিশনের সুপারিশের রাজ্যতা মান্যতা যথেষ্ট পরিমাণে দিতে হয় এবং সেটা দিয়েই অন্যান্য সরকার সেই সুপারিশগুলো কার্যকর করেন। সেক্ষেত্রে পে কমিশন সুস্পষ্টভাবে দিয়ে দেওয়ার কথা বলে দিয়েছিলেন। এ রাজ্যেও অতীতে 2 থেকে 3টে পে কমিশনও বছরে 2বার দিয়ে দেওয়ার সুপারিশ করে দিয়েছিলেন। এবারেরই 6ষ্ঠ বেতন কমিশনের মাননীয় অভিরূপ সরকার চেয়ারম্যান, তিনি দিয়ে নিয়ে যে কি বলেছেন তা তিনি জানেন আর মুখ্যমন্ত্রী আর মুখ্য সচিবরা জানেন। এখনো আমরা দিনের আলো সে কমিশনের সুপারিশ দেখতে পাইনি। আর 2 নম্বর হচ্ছে যে ডিএ পে কমিশন না চালু থাকলে দিয়ে দেওয়া যায়, আর থাকলে দেওয়া যায় না, এই তথ্যও তো আমরা কোনোদিন বুঝতে পারছি। এই মুখ্যমন্ত্রী যা বলেন সবটাই অসত্য বলেন, সবটাই হাসির খোরাকের মতো বলেন। ভারতবর্ষের রাজনীতিতে এমন
হাসির খোরাক মুখ্যমন্ত্রী আমরা কোথাও দেখিনি। আর আপনি যেটা বলেন সেটা খুব সত্যি যে ডিএ অধিকার, হাইকোর্ট, স্যাট, হাইকোর্ট সবাই এটাকে বলে দিয়েছেন ডিএ অধিকার, সুপ্রিম কোর্টও তাই বলবে, তার বাইরে সুপ্রিম কোর্ট যেতে পারবে না। এই থাপ্পড়টা খেতেই হবে এই সরকারকে। তার আগে পর্যন্ত যত পারছেন বলে নিন, ভুলভাল কথা যত পারেন বলুন, আমরা এতে এতটুকু বিচলিত হই না। আমরা স্থির লক্ষ্যে আছি, সুপ্রিম কোর্টে আমাদের রায় পাবই। এত বছর লড়াই হয়েছে, 1 বছর পেরিয়ে গেলেও সুপ্রিম কোর্টে আর বেশি দিন হবে না। তখন মুখ্যমন্ত্রী যত পারবেন থিসিস লিখবেন। কেন্দ্রের পে কমিশন বসে না, আমাদের বসে, কেন্দ্র দিয়ে দেয় না, আমরা দিয়ে দিই। যত পারবেন ওনার ওপাং ঝপাঙের মতো কবিতার মতো লিখবেন, এবং ওগুলো বাজারে কেউ কিনবেও না। মুখ্য সচিব আর অর্থ সচিব পড়ে ধন্য হবেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী দাবি করছেন উনি 125% থেকে বাড়িয়ে 135% করেছেন, যেটা সম্পূর্ণ মিথ্যা বলে আপনি দাবি করছেন। আর তাই আপনাদের মুখ্যমন্ত্রীর ভাষা ধার করেই বলি, এই ডিএ নিয়ে ঘেউ ঘেউ করা এখনই থামছে না, থামার কোনো প্রশ্ন নেই। ঘেউ ঘেউ তো থামবেই না। মুখ্যমন্ত্রী নিজে চাইছেন যে কর্মচারীরা আন্দোলন করতে, অতএব মুখ্যমন্ত্রী কর্মচারীরা তো আন্দোলন করবেন। তাদেরকে ঘেউ ঘেউ করাই বলা হোক, নিয়মই বলা হোক, চোর ডাকাত বলা হোক, কর্মচারীদের তাদের কিচ্ছু এসে যায় না। কর্মচারীদের লড়াই হবে, যৌথ আন্দোলনেও আমরা সামিল থাকবো, নিজস্ব আন্দোলনেও আমরা করে তুলব। এক কথায় মুখ্যমন্ত্রী এসব কথাকে আজকে পশ্চিমবাংলার একজন যে নিরীহ কর্মচারীও জানে যে মুখ্যমন্ত্রীর কথার কোনো বিশ্বাসযোগ্যতা নেই, তার কথাতে আমরা কোনো ভরসাই করি। কেবল তারাই মুখ্যমন্ত্রী প্রশংসা করে যারা মুখ্যমন্ত্রীর কাছ থেকে, এই সরকারের কাছ থেকে বেশ কিছু সুযোগ সুবিধা ভোগ করছে। দালালি করে কিছু সংগঠন আছে, বেশ কিছু সুযোগ সুবিধা ভোগ করে তারাই এটা করছেন। আমরা এটাই মনে করি। আমরা মনে করি আন্দোলন ছাড়া রাস্তার কোনো কথা নেই। পাশাপাশি কালকেই শুভেন্দুবাবু বিধানসভায় যে ঝড় তুলে দিয়েছেন তার 4% হয়ে গেল। আগামী দিনে 2024 লোকসভা নির্বাচনকে একটা ইতিবাচক রায় সরকারি কর্মচারীদের বা রাজ্যের মানুষের সঙ্গে দিতে হবে, যাতে 26-এ আর মুখ্যমন্ত্রী নবান্নে বসে এই ধরনের আবল তাবল বকবানিটা না থাকে। নতুন সরকার এলে শুভেন্দুবাবুর যে দলের বিধানসভা বিরোধী দলনেতা, সেই দল ক্ষমতা হলে আমরা মনে করি যে আমাদের এই যে ডিএ নিয়ে এত বছর ধরে যে বঞ্চনা হচ্ছে, 11-12 বছর ধরে এই তৃণমূল সরকার ক্ষমতা আসার ফলে মুখ্যমন্ত্রীর সৌজন্যে, তার থেকে মুক্তি পাবে রাজ্য সরকারি কর্মচারী। দাদা, আমার শেষ প্রশ্ন, মুখ্যমন্ত্রী কোথাও কি ভয় পেয়ে গেছেন? কেন বলছি এই কথা? কেননা আমরা গতকাল দেখলাম মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু নবান্নে ঢুকে গেছেন, মুখ্য সচিবের সঙ্গে দেখা করছেন, তিনি সেখানে রাজ্যের যে বঞ্চনার কথা সেটা তুলে ধরছেন। আজকে হাইকোর্টের ঐতিহাসিক রায়, যেখানে 144 ধারা থাকা সত্ত্বেও নবান্নের একদম উঠোনে দাঁড়িয়ে আপনাদের সরকারি কর্মচারীদের দিয়ে নিয়ে আন্দোলন করার অধিকার দিয়ে দিল, তাহলে কি সরকার কোথাও ভয় পেয়ে গেছে যে এবার বোধহয় নবান্নের ভেতরে ঢুকে এই বঞ্চনার প্রতিবাদে উৎখাত শুরু হবে? সেই জন্যই কি 4% দিয়ে? সরকার দস্তুর মতো ভাবে ভয় পেয়ে বসে আছে। কর্মচারীদের যে আন্দোলন এবং আজকে যে হাইকোর্টের রায়, এ তো ঐতিহাসিক রায়। কারণ হাইকোর্ট মুখ্যমন্ত্রী 125 থেকে বাড়িয়ে 135 করলাম, পে কমিশন করে না, এই ধরনের যত গল্পই উনি দিন না কেন, হাইকোর্ট সেটা গ্রাহ্য করে না। তাই আজকে নবান্নর সামনে অবস্থানের যে রায় দিয়েছে হাইকোর্ট, আমরা হাইকোর্টকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, এবং নবান্নর সামনে আন্দোলন ভালোই হবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। অসংখ্য ধন্যবাদ দাদা। ধন্যবাদ। শুনলেন বন্ধুরা দেবাশিস বাবুর বক্তব্য। আসলে এই ডিএ নিয়ে গুলিয়ে দেওয়ার রাজনীতিটা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু বাস্তবে যেটা দেখা যাচ্ছে সেই গুলিয়ে দেওয়ার রাজনীতি কিন্তু আর কাজ করবে না। কেননা সরকারি কর্মচারীরা ফুঁসছেন। এই যে একটা বিপুল পরিমাণ টাকা প্রত্যেক মাসে তাদের ক্ষতি হচ্ছে এবং যেটা তাদের ন্যায্য পাওনা। কোথাও গিয়ে শুভেন্দু অধিকারী নবান্নে ঢুকে পড়লেন, ডিএ আন্দোলন একদম নবান্নের দুয়ারে চলে এলো। এরপর তো সেই অবস্থা হচ্ছে যেটা শ্রীলঙ্কায় হয়েছিল, সেই জায়গাটাই চলে আসছে। আর তাই আইনি প্রক্রিয়াটাকে গুলিয়ে দিতে, সরকারি কর্মচারী আন্দোলনের এই জায়গাটা ঘেঁটে দিতে এবং সাধারণ মানুষের পারসেপশন চেঞ্জ করতেই কি এই 4% ডিএর ঘোষণা? কিন্তু তাতে আখেরে কোনো লাভ হবে কি?
দেবাশিস বাবুর কথা শুনে অন্তত মনে হলো কোনো লাভ হবে না। তবে ডিএ নিয়ে আপনাদের যদি অন্য কোনো মত থাকে বা দেবাশিস বাবুর সঙ্গেই আপনারা যদি সহমত পোষণ করেন, সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।